বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী পার্টি। আরও যুক্ত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক পার্টি। এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন আহমদ হোসেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট, রংপুর জেলা ছাত্রদল। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ পাওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে দাবি করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর। এটি শনিবার নেত্র নিউজকে দেয়া সেনা সদর এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে নেত্র নিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই, অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী। এরপর যে তথ্যটি তা হচ্ছে, সেনানিবাস থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়ার অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন তার সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত প্রকাশ করে পাল্টে একটি পোস্ট দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেসবুকে দেওয়া পোস্টে সার্জিস বলেন, যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। এতে করে পরবর্তীতে এনসিপিকে আস্থার সংকটে পড়তে হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া হাসনাত তার ওই পোস্টে যে সেনা কর্মকর্তার কথা ইঙ্গিত করেছিলেন তিনি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই তা স্পষ্ট করেন সার্জিস। তিনি বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দুই এক জায়গায় আসছে সেটিও তাদের বক্তব্য নয়, অর্থাৎ এনসিপির বক্তব্য নয়। আরেকদিকে যদি দেখি, জাতীয় নাগরিক পার্টির এই দুই নেতার যে অবস্থান তার সমালোচনা করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তার মতে, গুরুত্বপূর্ণ দুই নেতার এমন অবস্থান নতুন আত্মপ্রকাশ করা এনসিপিকে বিতর্কিত করছে। ছোট্ট করে আরেকটি তথ্য, তা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কিত প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি। দলটি বলছে, সুপারিশে 1971 ও 2024 সালকে এক কাতারে আনা হয়েছে, এটি তারা সমুচিত বলে মনে করে না। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না বিএনপি। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আমাদের অতিথিদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। আমি প্রথমে একটু রফিকুল ইসলাম কনক, আপনার কাছে আসি। আপনি জাতীয় নাগরিক পার্টির একজন কেন্দ্রীয় সদস্য। সেনাপ্রধানের সাথে হাসনাত সার্জিসের যে বৈঠক, এই সম্পর্কে আপনারা কি 11 মার্চের পরেই জানতেন? আপনাদের সাথে এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়েছিল? হাসনাত অথবা সার্জিস ওনাদের সাথে আপনাদের সাথে মানে পার্টির ভেতরে কোনো আলাপ আলোচনা হয়েছিল? আপনারা জানতেন বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে হাসনাত আবদুল্লাহ? দেখুন, আসলে মূল বিষয়গুলো এটা না, তারা গণ অভ্যুত্থানের নায়ক। তারা যেহেতু গণ অভ্যুত্থানের নায়ক, সেক্ষেত্রে তাদের একটা অগ্রাধিকার বেশি থাকে। আর জাতীয় নাগরিক কমিটির তারা যে মুখ্য সংগঠক হিসেবে আছে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের দুইজনই অপরাপর মুখ্য সংগঠক। সুতরাং আমি এখানে এটা বিতর্কের বিষয় নাই। হাসনাত আবদুল্লাহ যে বিষয়টা তুলে ধরছে সেই একই বিষয় কিন্তু সার্জিস আলমও তুলে ধরছে। না, কিন্তু বিষয়টি তো এক না রফিকুল ইসলাম কনক, বিষয়টি তো এক না। একই বিষয় আপনি দেখেন, একই বিষয় তুলে ধরেছে, শুধু একজন সফট কর্নারে নিয়েছে আর একজন একটু সফট কর্নারে নেয়নি। এইটাই হলো মূল তারতম্য। আর একটা বিষয় হলো, সব বিষয়গুলো আমাদের একটা ডেকোরাম আছে। আপনি জানবেন, সব দলেরই একটা শীর্ষ পর্যায়ে নেতৃত্ব থাকে। তো শীর্ষ পর্যায়ে তারা আলোচনা করেছে কি করে নাই এটা মূল বিষয় না। তারা যে গিয়েছে, তারা এর পূর্বেও তারা রাষ্ট্রের বিভিন্ন সংকটে
কিভাবে সমঝোতা করা যায় সেই বিষয় নিয়ে সেনা বা বিভিন্ন কর্মকর্তাদের সাথে তারা বসেছে। তো তার মানে এমন কিছু নয়। সুতরাং আচ্ছা, তারা রফিকুল ইসলাম বসেছে, কনক, আপনি বলছেন আলোচনা এমন কিছু হয়েছে। নয়। আমি একটু প্রশ্ন রাখি। আপনাদের নাগরিক পার্টির যে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তিনি বলছেন এই দুই নেতার মধ্যে একজন মিথ্যা বলছেন। এখন আপনি কি বলবেন? আসলে দেখেন, আপনার একজন মিথ্যা বলছে বা সত্য বলছে এটা আপনারা ভালো দেখতেছেন যে হাসনাত আব্দুল্লাহর যে স্ট্যাটাস, হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে যা যা তুলে ধরা হয়েছে এবং সার্জিস আলমের স্ট্যাটাসে ঠিক তদ্রুপ একই ভাষা কিন্তু তুলে দেওয়া হয়েছে। তারা 11ই মার্চ বসেছে, কার সাথে বসেছে হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে দেয় না যে তিনি অকারুজ্জামানের সাথেই বসেছে, বা সার্জিস আলম স্পষ্ট করে দিয়েছে না, অকারুজ্জামানের কিন্তু সাথে বসেছে। বসেছে সেটা মূল তো বিষয় হলো এখানে সেনাবাহিনীর থেকেও তাই জানানো হয়েছে, সেনা দপ্তরের থেকে। কিন্তু বিষয়টি হলো, বসা এক বিষয়, নানান বিষয় আলোচনা হতে পারে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে ফেসবুক পোস্টটি দিয়েছেন, তিনি বলেছেন যে পরিশোধিত অথবা রিফাইন্ড আওয়ামী লীগকে আসলে আবারও রাজনীতিতে ফেরানোর জন্য আসলে তাদের বলা হয়েছে। তাদের এই বিষয়টি হচ্ছে মূল বিতর্কের আসলে জায়গা। না না, আমি শুনেন, আপনার যেটা বলতেছেন বিতর্ক, আসলে আপনারা দেখছেন গণঅভ্যুত্থান 24-এর গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই স্বৈরাচারী আওয়ামী লীগ বা খুনি হাসিনার প্রোপাগান্ডা কিন্তু প্রতিনিয়ত ছড়াচ্ছে। এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটা দিল্লির এজেন্ডা বা দিল্লির ওখান থেকে। আপনি মনে করেন তারা হলো রফিকুল আওয়ামী ইসলাম লীগ কনক, সরকার যেই পুরো হলো আলোচনাটি দিল্লির আমরা প্রধান। করছি এটি কিন্তু ভারতের কোনো গণমাধ্যম অথবা আওয়ামী লীগের কেউ বলেছে, আপনি অথবা মনে করেন বিষয়টা না না কিন্তু না, তা না। ভারতের বিষয়টা এখানে হাসনাত একটা মূল আব্দুল্লাহ। বিষয় হলো, শোনেন, ভারতের বিষয় গণমাধ্যমে থাকতে হবে এমন কোনো কথা নয়। আচ্ছা, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এই ঘটনাগুলো ঘটাচ্ছে কারা আপনাকে বুঝতে হবে। কি ঘটাচ্ছে? বৈঠক এটাই হলো মূল করেছেন বিষয়, হাসনাত বোঝাটা আব্দুল্লাহ হলো এবং মূল বিষয়। সার্জিস, তারা বৈঠক করেছেন সেনা প্রধানের সাথে। হাসনাত আব্দুল্লাহ নিজে ফেসবুকে পোস্ট দিলেন, পরবর্তীতে আবার তার দিতেই সাথে পারে। কিছু অংশে হ্যাঁ দিয়েছেন, কি দিয়েছেন, তারপরে কিছু অংশে দ্বিমত করে সার্জিস আলম দিলেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হলো যে এই বিষয়টি আসলে তারা যেটি বলছেন অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক একটি গল্পের সম্ভার, এমনটি বলা হচ্ছে সেনা না, সদর এটা থেকে। এটা এটা তাহলে এটা এই, আসলে সমীচীন না। আমরা মনে করি এটা কি তাদের সত্য? দায়িত্বশীল জায়গা থেকে, জি, তাদের সেটাই বলছি। দায়িত্বশীল জায়গা থেকে তাদের এই যে এই বিষয়গুলো হাস্যকর তাও না। কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সেনাবাহিনীর উপরে সবথেকে যে একটা দায়িত্ব, ম্যাজিস্ট্রেটের যে দায়িত্ব, সেটা কিন্তু তাদের উপরে দিয়ে রেখেছে। তো বিভিন্ন বিষয় আলোচনা করতেই পারে। আলোচনার এক পর্যায়ে তারা রিফাইন্ড আওয়ামী লীগ বলেন বা নতুন ভাষণ বলেন আওয়ামী লীগের, বা তারা সাবের হোসেন চৌধুরী কি এমন কি মহা ব্যক্তি হয়ে গেল যে তিনি ভালো আওয়ামী লীগ। আমি তো মনে করি এই 3 নির্বাচনের ভিতরে যারা অংশগ্রহণ করেছে, যারা নির্বাচিত হয়েছে, প্রত্যেকে ফ্যাসিস্ট এবং প্রত্যেকে দুর্নীতিবাজ। তাদের আবার কিসের রিফাইন করবে আর তারা কিসের ভালো? এই শিরিন শারমিন যদি ভালোই হতো তাহলে তো সে সংসদ বর্জন করতে পারতো, মানুষের ভোটের অধিকার, ন্যায্য না, অধিকারটা রফিকুল ফিরিয়ে ইসলাম দিতে পারতো কনক, সে ওখানে বসেই। তিনি কি করেছেন শুনে। অবশ্যই। তারপরে হলো আরেকটা বিষয়, সাবের হোসেন চৌধুরী এই তাপস তো এমন হচ্ছে বিচারপতিদের পর্যন্ত হুমকি দিয়েছে। তাদেরকে নিয়ে আবার কিভাবে রিফান্ড আওয়ামী লীগ করে, এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে কিভাবে আসে? সেটা হোক রাষ্ট্রের টপ টু বটম, সেটা সেনাবাহিনী হোক বা রাষ্ট্রের প্রধান যে প্রধান উপদেষ্টা তিনি হোক, আর আমাদের এই যে ছাত্র সমাজের যেই হোক, কিভাবে রিফান্ড আওয়ামী লীগ করে আবার আসতে পারে? আওয়ামী লীগ বাংলাদেশের, এটাই রফিকুল ইসলাম স্পষ্ট। কনক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে রাজনীতি থেকে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, এবং আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনে বা আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এটাই নিশ্চিত করা হলো জি, বাংলাদেশের সমস্ত মানুষের প্রাণের দাবি। প্রধান উপদেষ্টাও বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা অথবা রাজনীতিতে কিভাবে ফিরবে সেটি আওয়ামী লীগ নির্ধারণ করবে, এবং বর্তমান সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, এমনটাই প্রধান উপদেষ্টা বলছেন। তো এই ক্ষেত্রে আপনি যেমনটি দেখুন, বলছিলেন, জি জি বলুন। আপনি যেটা বলছেন প্রধান উপদেষ্টা বলেছে কোন প্রেক্ষিতে, এটা আপনাকে দেখতে হবে। জি, যে তার ইন্টেনশন নাই নিষেধাজ্ঞা করার, কিন্তু বাংলাদেশের গণঅভ্যুত্থান কি হয়েছিল কারো ইন্টেনশনে? হয়নি। বাংলাদেশের গণঅভ্যুত্থান হয়েছিল ছাত্র জনতার সমস্ত মানুষের অংশগ্রহণে। এখন যদি বাংলাদেশের সমস্ত মানুষ চায় যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাহলে আমি মনে করি রাষ্ট্রের যে প্রধান, ইন্টেরিয়র গভর্নমেন্টের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তখন ডিসিশন নেবে যে না, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার কারণ হলো কি, নিষিদ্ধ ওই সময় করে যখন রাষ্ট্রের সমস্ত দল মত নির্বিশেষে সবাই একটি ঐক্যমত পোষণ করে যে না, আওয়ামী লীগের রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের চিন্তায় সমস্ত দল এক হয়ে যখন একটি প্রবল মানে আন্দোলন বৃহৎ আকারে তৈরি করবে, তখন সেই আন্দোলনের মুখে রাষ্ট্রের প্রধান আচ্ছা, যারা থাকে রফিকুল তারা ইসলাম কনক, সিদ্ধান্ত নিতে আমি বাধ্য আরেকটি, হয়। যে জি, আমি শুনে সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এই আওয়ামী লীগ
জোর করে জামাতের নিবন্ধন বাতিল করেনি, জামাতের রাজনীতিকে নিষিদ্ধ করেনি। কেন করেছিল তারা? তা কিন্তু আমরা বলতে চাই, আওয়ামী লীগের মতো জামাত কিন্তু এত নৃশংসতা চালায়নি, আওয়ামী লীগের মতো এরকমের অবিচার চালায়নি, আওয়ামী লীগের মতো গণহত্যা চালায়নি, আওয়ামী লীগের মতো এই নিজের বাসভবনের নিচে আয়নাঘর তৈরি করেনি। এই আওয়ামী লীগকে আবার রিফাইন করে আনতে চায়। তাদের কেমনে কিভাবে এত দুঃসাহস হয় বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে, সেটা যে কোনো প্রশাসন হোক, তাদের কিভাবে সাহস হয় যে রিফাইন করে আবার আওয়ামী লীগ নির্বাচনে না আসলে জি, রফিকুল বহির্ভূতার ইসলাম কনক, অবহির্ভূতার আমি প্রশ্ন, একটু এই প্রশ্ন বলি, তো বলাই বাহুল্য। আপনাদের আমি মনে করি রাজনৈতিক বাংলাদেশে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ, বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, বাংলাদেশে আওয়ামী লীগ কখনো কোনোদিন নির্বাচন করতে পারবে না। এটা জি আমার দাবি নয়, এটা এনসিপির পক্ষ থেকে তো আমার দাবি, এবং আমি মনে করি বাংলাদেশের সমস্ত মানুষের প্রাণের দাবি এটা, যে জি আওয়ামী লীগ নিষিদ্ধ করো, রফিকুল এবং ইসলাম, সকল দলেরও একই দাবি। আপনি দেখবেন বাংলাদেশের বৃহৎ যে আরো দলগুলো আছে সেই দলেরও দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। জি এই বিষয়ে আসবো আমি। রফিকুল ইসলাম কনক, আমি একটু আব্দুল কাদের জিলানী আপনার কাছে আসি। যে পুরো বিষয়টি যেটি নিয়ে আলোচনা করছিলাম আপনি নিশ্চয়ই জানেন, সাথে একটু যোগ করে দেই, এই যে জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন এই ব্যাপারে, তাদের যে মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে এই স্ট্যাটাস দেওয়ার বিষয়টি শিষ্টাচার বর্জিত, তিনিও বলছেন এই বিষয়টি। এবং আরেকজন তো প্রশ্ন রেখেছেন আব্দুল হান্নান মাসুদ, তিনি বলছেন যে এই দুজনের মধ্যে একজন মিথ্যা কথা বলছেন। আপনি কিভাবে দেখছেন আব্দুল কাদের জিলানী বিষয়টি? জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত আমার অতিথিবৃন্দ এবং উপস্থাপক, আসলে এই শিষ্টাচার বক্তব্যটা আমি বলবো, যেটা বলবো সেটি হলো, একজন বলেছে আর একজন কথার এগনেস্টে, একই দলের কিন্তু দুইজন, একজন হলো উত্তরবঙ্গের, একজন হলো দক্ষিণবঙ্গের। তো উনি যখন কথাটা বলেছে, বলার পরে কথার একজনের কথার এগনেস্টে আরেকজন কথা বলেছে, হয়তো কথার মাঝখানে কিছু ভুলভ্রান্তি আছে, কিন্তু কথা বা উদ্দেশ্য কিন্তু দুইজনের একটাই ছিল। আমি যেটা মনে করব সেটা হলো কি, সামান্য কথার এদিক ওদিক হতে পারে, তবে শিষ্টাচারও বলা যাবে না। দুইজন কিন্তু ছিল, বা দুইজন মিটিং করে আসছে, আর দুইজনের সাথে কথাবার্তা তো দুইজনের হয়েছে। এটা আমি আমার দৃষ্টিকোণে মনে করব এটি সামান্য হয়তো ভুল ভ্রান্তি হয়েছে, কথার উল্টাপাল্টা, মানুষ মাত্রই ভুল, এটা হতে পারে, এটা শিষ্টাচার বলা যাবে না। তারা হয়তো কথাবার্তা বলেছে, বা দুইজনের স্ট্যাটাসও এক, আমাদের রফিকুল ইসলাম ভাই বলেছেন জাতীয় নাগরিক কমিটির। তো বর্তমানে বর্তমানে যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে, এই সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের যে কথাবার্তাগুলো হচ্ছে, সেটা এনসিপি হোক আর অন্য দল থেকেই হোক, আসলে সেনাবাহিনী নিয়ে কথা বলাটা আমি মনে করব, আমি একটা বাংলাদেশের নাগরিক হিসেবে বলবো, এবং 18 কোটি মানুষের প্রাণের দাবি হবে, এটা প্রাণের কথা। সেটা হলো কি, আমাদের মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষাকারী, আমাদের দেশকে টোটাল পরিচালনা করার এই দুর্যোগ মুহূর্তে, পলিটিক্যাল দুর্যোগ বলেন আর আদার্স দুর্যোগ বলেন, সমস্ত কিছুর হাল ধরার দায়িত্ব কিন্তু আমাদের দেশের প্রধান তার সেনাবাহিনীর। আর এই সেনাবাহিনীকে নিয়ে যে কোনো দল, ব্যক্তি বা XYZ যেই কথা বলুক না কেন, এটি কিন্তু বাংলাদেশের মানচিত্রকে একটি কি বলবো, বাংলাদেশের মানচিত্রের একটা হুমকি স্বরূপ, বাংলাদেশের মানচিত্রকে বিরূপ প্রতিক্রিয়া করার জন্য, বা বাংলাদেশের যে আমাদের সর্বপ্রথম যে বাহিনীটা এবং দেশ রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত, সেটা হলো সেনাবাহিনী। আর সেনাবাহিনীকে নিয়ে কেউ যদি কোনো উল্টাপাল্টা কথাবার্তা বলে, এটা ঠিক হবে না। সেনাবাহিনীকেও ঠিক হবে না যে কোনো ব্যক্তিকে এককভাবে আবার অধিষ্ঠিত করা, আবার পুনরায় নিয়ে আসা, বা ফ্যাসিস্ট সরকারকে আবার পুনরুদ্ধার করা। সেনাবাহিনীর দায়িত্ব থাকবে এই দেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, এই মাতৃভূমির স্বার্থে তাদের কাজ করে যাওয়া। সেনাবাহিনী এককভাবে কোনো রাজনৈতিক দল বা কোনো ফ্যাসিস্টকে পুনরুদ্ধার করবে, পুনরুজ্জীবিত করবে, প্রতিষ্ঠিত করবে, এটা বাংলার জনগণ কখনো সেনাবাহিনীর কাছে আশা করেনি। ওয়াকুরুজ্জামান সাহেব যে চেষ্টা করছে, সে চেষ্টা আসলে আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলবো, নট সেনাবাহিনীর উদ্দেশ্যে বলছি, আসলে উনি হয়তো আওয়ামী বংশধর বা শেখ পরিবারের বংশধরকে রক্ষা করার জন্য সে আবার আওয়ামী সরকারকে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করছে। আসলে উনি যে দায়িত্ব আছে, যে উনি যে বাংলাদেশের একজন প্রধান, সেনাবাহিনী প্রধান, তাদেরকে প্রধানের মতো থাকতে হবে এবং প্রধানের মতো পালন করতে হবে। তা সে কেন আবার অন্য একটা ফ্যাসিস্ট খনিক
একটা হাসিনা সরকারকে আবার পুনরুদ্ধার করতে চায়, আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চায়। তার দায়িত্ব থাকবে বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণ যেন সুখে শান্তিতে থাকতে পারে, বাংলাদেশের জনগণের জান মালের নিরাপত্তা দেওয়া, এই বাংলাদেশের মাতৃভূমির মানচিত্রকে নিরাপত্তা রাখা, তার দায়িত্ব হবে এটি। উনি সবাইকে নিয়ে মিটিং করছে, গোপনে গোপনে মিটিং করছে। আমরা এই মিটিং এর গুলো কিন্তু আমরা জানি না। এই মিটিং গুলো কখন জেনেছি? যখন কোনো একটা দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, ভাগ বাটোয়ারা নিয়ে উল্টাপাল্টা হয়েছে, তখনই কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত জনগণ জানতে পারছি। কাদের যদি ভাগ বাটোয়ারা, আব্দুল কাদের জিলানী, কি বিষয়ে কাদের ভাগ বাটোয়ারার কথা বলছেন আপনি? আমি যেটা মনে করছি সেটি হলো কি, আওয়ামী লীগকে পুনরুদ্ধার করার জন্য বিএনপি কে ডাকা হয়েছে, এদিকে জামাতকে ডাকা হয়েছে, এদিকে এনসিপি কে ডাকা হয়েছে। ডাকানোর পরে ওয়ারকুজ্জামান মনে করছে এই তিনটি দল প্রধান, এই তিনটি দলের সাথে সমন্বয় করে সে আবার আওয়ামী লীগকে পুনরুদ্ধার করবে। হয়তোবা আমার যেটা ধারণা সেটা হলো কি, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার নির্বাচন করার সুযোগ সুবিধা করে দিবে এই সেনাবাহিনীর প্রধান। যে আব্দুল কাদের জিলানী, আপনি যেটি বললেন এরকম তথ্য আমরা আসলে বাংলাদেশের গণমাধ্যমে দেখতে পাইনি। হাসনাত আব্দুল এবং সার্জিস গিয়েছেন, সেটা আমরা হাসনাতের স্ট্যাটাসের পরে আমরা জানতে পেরেছি যে সেনাপ্রধানের সাথে একটি আলোচনা হয়েছে। তবে বিএনপি এবং জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলের কথা বললেন, আমরা আসলে কোনো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে এই সংক্রান্ত কিছু জানি না, আপনি যে বিষয়গুলো বলছেন। জি আব্দুল কাদের জিলানী। এই বিএনপি কে কিছুদিন আগে মির্জা ফখরুল আলমগীর সাহেব দেখা করে আসছে, জামাতও দেখা করে আসছে, ওইটা কিন্তু আনুষ্ঠানিকতা করে দেখা করে আসছে। কিন্তু এই যে আপনার এনসিপির যে দুইজনকে ডেকেছে, এই দুইজনকে ডাকাটা কিন্তু আমরা কেউ জানতাম না, এবং মিডিয়া আমরা কেউ জানতাম না। যখন একটা কিছু ফ্লাশ হয়ে গেল, ভাগ বাটোয়ারা নিয়ে উল্টাপাল্টা হয়ে গেল, কি ভাগ বাটোয়ারা আব্দুল কাদের জিলানী? মানে আপনি ভাগ বাটোয়ারা বলতে এখানে কি বোঝাতে চাচ্ছেন, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ভাগ বাটোয়ারা বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি, দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, হয়তো আগামী নির্বাচনকে সুষ্ঠু একটি পরিবেশে নিয়ে আসার জন্য হয়তো দেখা যাচ্ছে বিএনপি কে বলছে, জামাতকে বলছে, এবং এনসিপি যেহেতু এই আপনার গণঅভ্যুত্থানের যে দায়িত্ববান দল হিসেবে ছাত্র জনতা সবাই মিলে যে আন্দোলনটা করেছে, এই আন্দোলনের প্রধান মুখ্য ছিল হলো ছাত্ররা, আর এই ছাত্রদের নতুন দল হলো এনসিপি কে ডেকে নিয়ে তাদেরকে হয়তো বোঝানো হয়েছে, বলা হয়েছে যে বড় বড় দল যেটা বিএনপি বা জামাত, তারা সম্মত আছে বা তাদের সাথে আমাদের কথা হয়েছে, এখন আপনাদেরকে ডাকা হয়েছে, আপনারা এইভাবে একটা সমঝোতা আছেন। কিন্তু যে দুজন গিয়েছিল এনসিপির, এই দুইজন হয়তো সেটাতে কখনো মানে মেনে নেয়নি বা মেনে নিবে না। কারণ এই বাংলাদেশের জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আমরা সুন্দর একটা শ্বাস প্রশ্বাস ফেলতে পারছি, বাংলাদেশের মানচিত্রকে নতুন ভাবে আগতে মানে স্বপ্ন দেখছি, এই কারণেই, এবং শত শত ছাত্রদের শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে বাংলাদেশে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে, এই কারণেই এই শহীদদের রক্তের কথা চিন্তা করে এনসিপি দুইজন বড় কেন্দ্রীয় নেতা হয়তো সেটা দ্বিমত প্রকাশ করেছে। এখন এই দ্বিমত প্রকাশ করাটা নিয়ে কিন্তু এই দ্বিধাটা সৃষ্টি হয়েছে, এবং এই দ্বিধা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা আজকে জানতে পেরেছি যে এনসিপির বড় দুইজন কর্মকর্তা সেনাপ্রধানের সঙ্গে 11ই মার্চে বসেছে, এবং এই এত কিছু ষড়যন্ত্র হচ্ছে, এটা কিন্তু আমরা কখনো জানতাম না। যদি তারা এই কথাগুলো যদি মিডিয়ার মাধ্যমে যদি আমরা জানাজানি না হতো, তাহলে আমি যেটা মনে করছি ভিতরগতভাবে আন্ডারস্ট্যান্ডিং বা সমন্বয় করা হতো, বিএনপি, জামাত এবং এনসিপির মাধ্যমে সমন্বয় করে ওয়ারকুজ্জামান আওয়ামী সরকারকে আবার পুনরুদ্ধার বা এস্টাবলিশ বাংলাদেশে নির্বাচন করার জন্য, বাংলাদেশে রাজনীতি করার জন্য একটা সুযোগ তৈরি করে দিত। একটি বিরতি নিতে হবে। এই ডাকার মাধ্যমেই আমরা আজকে সবাই 18 কোটি জনগণ জানতে পেরেছি ভিতরে রাজনৈতিক দ্বন্দ্ব, বিশৃঙ্খলা আরো বেশি সৃষ্টি হচ্ছে। তবে বিশৃঙ্খলা, আব্দুল কাদের জিলানী, আমি আসবো আপনার কাছে, আমাকে একটি বিরতি নিতে হবে, আমাকে একটু অনুমতি দিন, আমি একটি বিরতি নেই, আপনারা তিনজনের সাথে থাকবেন, আমি বিরতি থেকে ফিরে আহমেদ হোসেন আপনার কাছে আসবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে তিনজন অতিথি আছেন। আমি বিরতির পর একটু আহমেদ হোসেন আপনার কাছে আসি, যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আমি আর প্রশ্ন করে দীর্ঘায়িত করব না, আপনি কিভাবে দেখছেন বিষয়টি, আপনি কি বলবেন? ধন্যবাদ।
সম্মানিত উপস্থাপক এবং সহ আলোচক বৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার আলোচনার শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। সেই সঙ্গে আমি আমার সহ আলোচক বৃন্দের আলোচনা শুনলাম। জি, আহমদ হোসেন শুনতে পাচ্ছি, বলুন। জি, বিষয়টা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এবং পূর্বের বাংলাদেশকে যদি কেউ এক বাংলাদেশ মনে করে, আমার মনে হয় এটা তার একটা ভ্রম হবে। আমরা জানি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে তার অবস্থান কিন্তু পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে ঐক্যের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামীকে দেশ থেকে বিতাড়িত করলাম, তাকে আর কোনোভাবেই দেশে ফিরিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই। তিনি তার বক্তব্যে কিন্তু এটা পরিষ্কার করেছেন। সেই সঙ্গে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, তেনারাও কিন্তু তাদের ব্যক্তিগত এবং পার্টির পক্ষ থেকে বিএনপির অবস্থানটাকে কিন্তু পরিষ্কার করেছেন। এইখানে যে মূল বিষয়টা হচ্ছে যে ক্ষমতার ভাগাভাগি প্রশ্নে আমাদের জিলানী ভাই যে কথাটা বলেছেন, যে ক্ষমতার ভাগাভাগি প্রশ্নে আজকে এনসিপির মধ্যে তারা নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়ছে বলে আমার মনে হচ্ছে। এই ক্ষমতার মসনদটা এমন একটা জায়গা, যে জায়গাটায় গেলে সহজে আসলে কেউ সহজভাবে এই জায়গাটাকে ছেড়ে দিতে আসতে চায় না। এটা বাংলাদেশের জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয়। আমরা দেখেছি যে স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই সরকার গঠন করুক না কেন, তারা কখনোই সহজ প্রক্রিয়া আসলে ক্ষমতাটাকে হস্তান্তর করতে চায়নি। প্রত্যেক সময় কিছু না কিছু ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু সরকারটা পরিবর্তিত হয়েছে। এখন নতুন রাজনৈতিক দল, ছাত্রদের যে সংগঠন, আমাদের এনসিপি, তারা তাদের অভিপ্রায় যেটা ব্যক্ত করতে চাচ্ছে যে বাংলাদেশে আপনারা সমস্ত দলকে দেখলেন, আমাদেরকে একবার দেখেন যে আমরা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য কি করতে পারি। কিন্তু আমি ওই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, একটা রাজনৈতিক দল গঠন আপনি যে কোনো মুহূর্তে করতেই পারেন। স্বাধীনতা পরবর্তীতে অনেক দল বাংলাদেশে গঠন হয়েছে, অনেক দল ভাঙ্গা গড়ার খেলা এখানে হয়েছে, অনেকেই কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি বা জনগণকে বুঝতে পারেনি, সেই সমস্ত রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশে টিকে থাকতে পারেনি। আপনারা এই 7 মাসের মধ্যেই সারা বাংলাদেশে প্রশাসনের সঙ্গে একাকার হয়ে আপনারা বিভিন্ন ভাগ বাটোয়ারায় ব্যস্ত হয়ে পড়েছেন। এটা কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ জানে। যার কারণে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সাহেব বাংলাদেশের জনগণের যে সেন্টিমেন্ট, তাদের যে চাহিদা, যে যত দ্রুত নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটাকে অর্পণ করতে হবে। বাংলাদেশে যত বেশি অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকবে কিংবা যত বেশি কালক্ষেপণ হবে, ততই বাংলাদেশে পিছিয়ে পড়বে। বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, এইটা কিন্তু পূরণ হবে না। এবং আজকে এই যে আওয়ামী লীগের পুনর্বাসন, তারপরে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সাহেবের যে কথার লড়াই, কিংবা হান্নান মাসুদ সাহেবের যে কোড আনকোড যে বিষয়গুলো রয়েছে, আমি মনে করি বাংলাদেশের আগামী দিনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এই জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার একটা
অপচেষ্টা মাত্র। এইখানে কোনো একটা পক্ষ ঘোলা পানিতে আসলে মাছ শিকার করার চেষ্টা করছে, এবং আমাদের দলের মহাসচিব মহোদয় স্পষ্ট করেই কিন্তু বলেছেন যে সংস্কার এমন একটা প্রক্রিয়া যেটি একদিনে শেষ হবার নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার চলবে, সেই সঙ্গে আপনাদেরকে জনগণের ক্ষমতা এবং জনগণের অধিকার জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে নির্বাচনের ব্যবস্থাটাও করতে হবে। বিএনপির পক্ষ থেকে আমাদের মেসেজ ক্লিয়ার, যে যত দ্রুতই আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন, তত দ্রুতই এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে মূল লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনগণের অধিকার জনগণের মাঝে ফিরিয়ে দেয়া, সেটা একমাত্র সম্ভব একটা সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে। জি বল আহমেদ হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি সময় পেলে নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো, আমাদের সময় সীমিত, আমরা আপনাদের কাছে সবার সাথে অল্প অল্প করে কথা বলতে চাই। আসলে আমি একটু রফিকুল ইসলাম কনক আপনার কাছে আবার আসি। যেমনটি বলছিলেন আহমেদ হোসেন, আমি আহমেদ হোসেন ভাইয়ের একটা কথা বলি। তিনি যে গোলাপানিতে মাছ শিকার কি বুঝাইতে চেয়েছেন, এই প্রসঙ্গে আমি আসছি। রফিকুল ইসলাম কনক, আমি এই প্রসঙ্গে আসছি, সাথে একটু যোগ করে দিই এই বিষয়টি নিয়ে আপনি বলবেন। আরেকটি বিষয় যেটি হচ্ছে, আমরা যদি দেখি যে সিলেটে নাগরিক পার্টির যে ইফতার ছিল, সেখানে নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের মধ্যে হট্টগোলা হাতাহাতির ঘটনা ঘটে, এবং তার কিছুদিন আগেই বরিশালে নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই কিন্তু আমরা যেটা দেখেছি যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুটি পক্ষে। পরবর্তীতে নাহিদ ইসলাম সেখান থেকে চলে আসে, তাকে সেফ এক্সিট দেওয়া হয়। এই যে সমন্বয়ক যারা ছিলেন, সমন্বয়কদের মধ্যে এত সমন্বয়হীনতা কেন? যেটি দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ একরকম একটা স্ট্যাটাস দিলেন, পরবর্তীতে সার্জিস দিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি আবার এই বিষয়ে বলছেন শিষ্টাচার বহির্ভূত হাসনাত আবদুল্লাহ যেটা করেছেন। মানে ইন্টারনাল কি কোনো আলাপ আলোচনা হচ্ছে না, নাকি সমন্বয়ের ঘাটতি রয়েছে আপনাদের ভিতরে? জি দেখুন, আমাদের সমন্বয়ের কোনো ঘাটতি নেই। আমি আগে আসি আমার এই আহমেদ সোবহান ভাইয়ের যে কথাগুলো, আসলে এই 2024-এ তিনি একটা কথা বলেছেন যে 71 আর 24 এক হিসাব নয়। আমরাও জানি এক হিসাব নয়, কিন্তু তাকে এটা মনে করতে হবে যে দীর্ঘ 16 বছর লড়াই সংগ্রাম করে তারা তাদের যে নেত্রী বেগম জিয়াকে মুক্ত করতে পারেনি, তারা যে তাদের নেত্রীকে সুচিকিৎসা দেবে সেই ব্যবস্থা করতে পারেনি, তাদের যে ভাইস চেয়ারম্যান বা তাদের যে চেয়ারম্যান তারেক রহমান জনাব তাদের মামলা নিষ্পত্তি করতে পারেনি। তাদেরকে প্রথম মনে করতে হবে এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বিদায়ী তারা আজকে তাদের নেত্রীকে মুক্ত বাতাসে দেখতে পারতেছে, তাদের নেতাকে মুক্ত করতে পারতেছে, মুক্ত দেখতে পারতেছে। এটা হলো তা এই গণ অভ্যুত্থানের ফলে। এই গণ অভ্যুত্থান কারা করেছে, এই গণ অভ্যুত্থানের নেপথ্যে কারা, এটা আগে তাদেরকে ভাবতে হবে। তারা তো দীর্ঘ 16টা বছর লড়াই সংগ্রাম অনেক করেছে, এটা আমরা অস্বীকার করতেছি না, কিন্তু তাদের মাধ্যমে সাকসেস আসেনি কেন? এই প্রশ্নের জবাবে আমি বলবো তাদের সাথে জনগণের একাত্মতা ছিল না। কিন্তু যখনই এই জুলাই আন্দোলন শুরু হয়েছে, এটা শুধু নট অনলি জুলাই, এই আন্দোলন জুন থেকেই শুরু হয়েছে। রফিকুল ইসলাম কনক, আমি একটু প্রশ্ন রাখি, জুলাই আগস্টে আন্দোলনের সময় ছাত্রদের সাথে অথবা সমন্বয়কদের সাথে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাধারণ মানুষের যে সম্পৃক্ততা ছিল, মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে, আপনি কি মনে করেন যে আপনাদের জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে সময়ের সাথে যত অল্প কিছুদিন হয়েছে, জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে নাগরিক পার্টি, এই যে নানান বিতর্ক জন্ম হচ্ছে, আলোচনা সমালোচনা, এখনো কি সাধারণ মানুষের মধ্যে আপনাদের গ্রহণযোগ্যতা অথবা আপনাদের প্রতি ভালোবাসা আগের মতোই আছে আপনি মনে করেন? অবশ্যই এক্স্যাক্টলি আপনাকে এই প্রশ্ন আমি আসতেছি জবাবে। আমি আগে ভাই করি, এই গণঅভ্যুত্থান হয়েছে এই জন্য জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই ছাত্রদের ডাকে। নট অনলি এখানে মনে করে যে এই দলটাকে সবাই একটা জিনিস মনে করে, এটা ছাত্রদের দল। আমার মনে হয় এটা জানে না। আমি দীর্ঘ 14 বছর যাবৎ ব্যবসার সাথে জড়িত, ছাত্রত্ব শেষ করেছি দীর্ঘ 13 বছর যাবৎ। তো এটা সবাই যে ছাত্র এমন না, এখানে ছাত্র নাই, তরুণদের রাজনৈতিক দল শেষ করেছে। আমি বলি ছাত্রত্ব শেষ করেছে এটা এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি এমন একটি দল হবে আগামী বাংলাদেশে, আগামী নির্বাচনের আগে এমন একটি পরিবর্তিত দল হবে যেই দলটাকে মানুষ ভয় পাচ্ছে। এই অন্যান্য যে দলগুলো এরা ভয় পাচ্ছে, যেই দল যদি সঠিক নির্বাচনের পথে যায়, সঠিকভাবে মানুষকে বুঝাতে পারে, তাহলে তারা তো ক্ষমতায় আসতে পারে। রফিকুল ইসলাম কনক, আমি একটু আহমেদ হোসেনের কাছে যেতে চাই।
শুধু ভোট রাজনীতি, আমি বলি এই দুশ্চিন্তায় তারা শুধু ভোটের রাজনীতিতে তারা এখন ব্যস্ত। জি, আপনাকে কিন্তু ধন্যবাদ তারা রফিকুল ইসলাম সংস্কারের কনক। রাজনীতি আমি অথবা বাকিদেরও সময় দিতে গণপরিষদের হবে। রাজনীতি এতে তারা ব্যস্ত না। আমি আমি বলি তারা নিশ্চয়ই আসবো আপনার কাছে, গণপরিষদ, আমি আপনার কাছে আসবো। সংস্কার এবং গণপরিষদে যদি তারা ব্যস্ত থাকতো তাহলে দেশের পরিবর্তন অবশ্যই হবে। কিন্তু তারা ঐক্যমত কমিশনে এটা করবে না, ওটা করবে না, এটা জমা দেবে না, ওটা দেবে না। কিন্তু আলটিমেটলি আপনি একটা জিনিস দেখবেন, আজকে 21 তারিখে তারাও দিয়েছে, আমরাও যে দিয়েছি। বিএনপি এবং তার এনসিপি মানে জমা দিয়েছে। বাংলাদেশের জনগণ তারাও জানে যে বৃহৎ একটি দল এনসিপি হতে যাচ্ছে, বাংলাদেশের জনমানুষের দল এনসিপি হতে যাচ্ছে, এটা তারা বুঝতে পারতেছে। এই জন্যই তারা প্রতিবন্ধকতা। জি। আমরা যেভাবে জুলাই আন্দোলনে সকল দল মত নির্বিশেষে সবাই যেভাবে এক ছিলাম, আমরা রাষ্ট্র সংস্কারের কাজেও জানি এক থাকি, একটি মত হয় এই রাষ্ট্র সংস্কার বা রফিকুল গণপরিষদ ইসলাম নির্বাচনের কনক, আমি আসবো আপনার কাছে আবারও নিশ্চয় আমি সময় ব্যক্ত পেলে। করবো আমাদের এই ভাইয়ের প্রতি। আহমেদ কিন্তু হোসেন, আমি আমরা একটু দেখতে আপনার কাছে পাচ্ছি আসতে চাই। তারা শুধু ভোটের রাজনীতি জি। করতে চায়। কেন? জি জি জি, রফিকুল ইসলাম কনক, এই বিষয়টি আপনি যে প্রশ্নটি করেছেন আমি আহমেদ হোসেনের কাছে একই প্রশ্ন রাখতে চাই। আহমেদ হোসেন, এই যে রফিকুল ইসলাম কনক যেমনটি বলছেন যে এনসিপি একটি বড় রাজনৈতিক দল হতে যাচ্ছে, তারা যেমনটা প্রত্যাশা করছেন, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো ভয় পাচ্ছে ভোটের মাঠে, ভোটে কি হবে, আপনি এই বিষয়ে কি বলবেন আহমেদ হোসেন? ধন্যবাদ আপনাকে। আমি রফিকুল ইসলাম কনক ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, উনি যে কথাটা বললেন যে দীর্ঘ 16-17 বৎসর আমাদের নেত্রীর মামলা, তার সুচিকিৎসার ব্যবস্থা করা, তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তার মামলাগুলো নিষ্পত্তি করা, কিংবা তার দেশে ফিরে আসার সুযোগ, এই যে বিষয়গুলো 24 জুলাইয়ের পরে এই ঘটনাগুলো ঘটেছে, আমরা সেটা অস্বীকার করি না। কিন্তু রফিকুল ভাই, এটাও আপনাকে মনে রাখতে হবে যে দীর্ঘ 16-17 বৎসর বিএনপি তাদের নেতা কর্মীরা, তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মাঠে কিন্তু ছিল। আমাদের কত নেতা গুম হয়ে গিয়েছে, আমাদের কত নেতাকে হত্যা করা হয়েছে, আমাদের কত সন্তানরা পিতৃহারা হয়েছে, কত মা বোনেরা তাদের স্বামী হারা হয়েছে, এগুলোর হিসেব কিন্তু আমাদের কাছে আছে। আমাদের কত, আপনারা তো ভোটের বিচার আমাদের চাচ্ছেন, ভোটের ইলেকশন হ্যাঁ, চাচ্ছেন, আপনারা তো তাদের বিচার চাচ্ছেন না। এটাই তো আমাদের আক্ষেপ, ভাই বাংলাদেশের সমস্ত আমাকে বলতে মানুষের দেন, আক্ষেপ। ভাই আমাকে বলতে দেন। আক্ষেপ কোথায় জানেন? আপনাদের সাথে আমাদের এই আপনারই ভাই নিহত হয়েছে, আপনারই ভাই গুম হয়েছে, কিন্তু আপনারা এর বিচার চাচ্ছেন। আপনারা চাচ্ছেন ভোটের ইলেকশনে শুধু জয় লাভ করতে, এটাই চাচ্ছেন। আমাকে বলতে দেন ভাই, আমাকে বলতে দেন। এই যে দীর্ঘ পরিক্রমায় আজকে 24 যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে কি বিএনপি তার বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন, সাধারণ মানুষের তাদের কন্ট্রিবিউশন নেই? আপনারা কি অস্বীকার করতে পারবেন? ভাই আছে, স্বীকার করি, কিন্তু আপনারা এর অর্থ একটা জিনিসকে এড়িয়ে যান না। আমরা কখনো এড়িয়ে যাইনি ভাই, কিন্তু আপনারা যে কথাটা বলতেছেন যে আজকে এনসিপি বাংলাদেশের জনগণের পার্টি, এনসিপি প্রতিষ্ঠিত হোক, এইটা অন্যান্য রাজনৈতিক দল চাচ্ছেন, এবং আপনাদের প্রতিষ্ঠা এবং আপনাদের জনপ্রিয়তায় অন্যান্য দল হিংসা করতেছে। আপনি এই কথাটা কতটুকু সত্য সেটা আগামীতেই বাংলাদেশের জনগণ দিবে। তবে আমি শুধু এতটুকু বলতে চাই, এতটুকুই বলতে চাই যে 7 মাসে গণ অভ্যুত্থান দিয়ে এই 2 মাসে পার্টি করে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের জন্য আপনারা হুমকি, তাহলে আমি মনে করব যে ভাই, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আরো অনেক স্টাডি করার প্রয়োজন আছে। আপনি ইন্ডিকেট করবেন না এইভাবে, এই ট্যাগিং এটা না, হুমকি না। মানুষ আমাদেরকে যেভাবে জনপ্রিয়তা যেভাবে দেখতেছে, মানুষ যেভাবে মানে এনসিপি কে সমর্থন জানাচ্ছে, এইটা মানুষের কাছে ভালো লাগতেছে না অন্যান্য দলের কাছে। আমি জাস্ট সেটাই বলেছি, হুমকির কিছু নাই এখানে। জি। এবং আপনি জেনে থাকবেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান, তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কিন্তু তিনি। এবং আপনারা যখন এনসিপি গঠন করেন, সবার আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আপনাদের কিন্তু এইটা ভুলে গেলে চলবে না। আমাদের বিএনপির পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে ঐক্য করে আমরা যে ঐক্যটাকে ধরে রেখে আমরা জুলাই আগস্ট ঘটালাম, আজকে কোনো এক কারণে বহিরাগত কোনো শক্তি কিংবা কারো প্রেসক্রিপশনে আমাদের এই ঐক্যের মধ্যে চিড় ধরানো হচ্ছে, যাতে বাংলাদেশের জনগণ তাদের
কাঙ্ক্ষিত যে আহমেদ হোসেন, আমার হাতে সময় একদম তাদের- কম, যদি তাদের শেষ সরকার করতে গঠন থাকেন। আপনি যেটা এইটা যাতে বলছেন, আহমেদ বিলম্বিত হোসেন ভাই, হয়। আপনার কথায় জাস্ট আমি 15 সেকেন্ডে শেষ করি। আপনি যেটা বলছেন, আমরা যেভাবে জুলাই আন্দোলনে ঐক্য ছিলাম, আমরাও চাই সেই ঐক্য ধরে রাখতে। এই জন্যই আমরা বলেছি যে সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো দিয়েছি আমাদের সাথে, এবং আমরা যেটা বলেছি যে গণপরিষদ একটা নির্বাচন, এই গণপরিষদ এবং গণপরিষদ নির্বাচন হলে তখন আপনার বা আমার কোনো মতের বিপক্ষ থাকবে না। জনগণই ডিসাইড করবে যে কাকে পছন্দ করে এবং জি। কাদের মাধ্যমে রাষ্ট্র রফিকুল পরিচালনা ইসলাম হবে, কনক, এটা আহমেদ হোসেন, জনগণই আপনাদের দেখবে। দুজনকেই আমরা ধন্যবাদ। কিন্তু গণপরিষদ থেকে আমাদের সরে নেতাও যাচ্ছি। কিন্তু বলেছেন, আমরা আমাদের নেতাও এই কিন্তু আওয়ামী লীগের বলেছেন যে নিষিদ্ধের আমরা প্রকল্প থেকে সরে যাচ্ছি। আমরা আমরা শুধু নির্বাচন নিয়ে কথা বলতেছি। আমাদেরকে প্রথম উদ্দেশ্য হওয়া উচিত যে এই বাংলাদেশের বুকে আওয়ামী লীগ নামক দল থাকতে পারবে না। বিচারিক প্রক্রিয়ায় কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা, সেই মতে আমরা ঐক্যবাদ না হয়ে আবার রিফাইন্ড আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, আওয়ামী লীগ রফিকুল নির্বাচনে ভাই, আসছে, কতটুকু বৈধ, এই বিষয়গুলো নিয়ে আমরা রফিকুল আলোচনার ভাই, আগে আমরা নিষিদ্ধের এই- দিকে যাই এবং এই ভোটের 7 রাজনীতি মাসে, বাদ দিয়ে আমরা এখন গণপরিষদের দিকে এই 7 তাকাই। মাসে আপনার অন্তর্বর্তী সরকার প্রশাসন থেকে আওয়ামী লীগের ভূতদেরকে কিন্তু সরাতে পারেনি, যার কারণে বাংলাদেশে এখনো সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করছে। যতদিন অনির্বাচিত সরকার থাকবে ততদিন বাংলাদেশে কিন্তু বিশৃঙ্খলা বিরাজ ভাই, করবে। আব্দুল কাদের আমাদের- জিলানী, আমাদের সময় একদম শেষ। আমাদের আপনি আমাদের কিছু বলতে মহাসচিব চান, যে আব্দুল কথাটা কাদের জিলানী? বলেছেন যে জনগণের ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে যতদিন না প্রদান করা হবে নির্বাচনের মধ্য দিয়ে, ততদিন বাংলাদেশ কিন্তু আহমেদ পিছিয়ে হোসেন, থাকবে। আমাদের সময় এই যে- শেষ, এই আমি একটু শেষ বিশৃঙ্খলাগুলো 1 মিনিট থাকবে। একটু যেতে যার চাই কারণে- আব্দুল কাদের জিলানীর যার কাছে। কারণে আমরা কিন্তু নির্বাচনের পক্ষে এবং হয় নাই। জুলাই অভ্যুত্থান হয়েছে একমাত্র একটি মানুষের সুনাগরিক অধিকার তিনি ফিরে পাবে, অধিকার বুঝে পাবে, তার লড়াইয়ের জন্য। ভাই, এইটা তো সুতরাং এই নির্বাচিত লড়াইয়ে সরকারের পক্ষেই যারা সম্ভব। সামিল হয়েছিল, মানুষের অধিকার- জনগণের অধিকার বাস্তবায়ন করতে মানুষের হলে অধিকার গণপরিষদ মানুষের কাছে ফিরিয়ে নির্বাচন দেওয়ার জন্য মানুষ নিজের। এটা তো আর নির্বাচিত আরেকটা বিষয় হলো, সরকারের আমরা পক্ষেই যে সম্ভব। সংস্কার- অনির্বাচিত সংস্কার সরকার তো কমিশনের এটা যে দিতে পারবে না 113 ভাই। সদস্য এবং যেটা আমাদের- আমরা ভাই, 14 সালে আমরা 18 সালে যদি দেখেছি এর সাথে যে ঐক্যমত্য আমি করতে তুমি পারি, দামি মার্কা যদি নির্বাচন করে ঐক্যমত্য তারা করে আমরা জনগণের উপর তাহলে তারা জগদ্দল মানুষের- পাথরের মতো মানুষের কাতারে দাঁড়িয়েছে, আমরা এটা মনে করবো। দল বলছে যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সমস্ত অন্যায় ও অবিচারের বিচার করার জন্য। জি, আহমেদ হোসেন, ভাই, আপনাকে এছাড়া ধন্যবাদ। নির্বাচন হওয়ার রফিকুল পরে ইসলাম আপনারা কনক, কি আমার হাতে করবেন সময় না একদম করবেন, শেষ। আমরা দীর্ঘ 53 বছরে অসংখ্য রাজনৈতিক দল দেখেছি। আমরা এখন চাই একটি গণপরিষদ নির্বাচন হোক এবং তারপরে তারাই পার্লামেন্টে যাক, আমরা সেটাই চাই। কিন্তু তারা যদি জনগণের, আপনারা যদি জনগণ বান্ধবী হন, জনবান্ধবী হন, তাহলে এই গণপরিষদ দিতে ভয় পাওয়ার কিছু নাই। আমি মনে করি রফিকুল ভাই, গণপরিষদ আপনি দেওয়া ভুলে গেলে চলবে না, আপনার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন। ভাই, আপনারা বাংলাদেশ যদি মনে করেন জাতীয়তাবাদী বিশ্বাস দল করেন, বাংলাদেশের আপনার- এখনো ভাই, বৃহৎ আপনি রাজনৈতিক যখন আপনি যদি সংগঠন। বিশ্বাস করেন, আমি মনে এইটা- করি আপনি এইটা যদি আপনার- বিশ্বাস করেন আর আপনার বিশ্বাস যদি অটুট হয়, তাহলে আসুন গণপরিষদে আসুন এবং আমরা গণপরিষদ এইটা কিন্তু আপনার ভুলে গেলে চলবে না ভাই। আপনারা সংস্কারে বাধা এইটা- দিবেন, গণপরিষদে বাধা কেন দিবেন। আমরা তো সংস্কারের বাধা দিবেন। প্রস্তাব দিয়েছি, সংস্কার তো দিয়েছে। চলমান প্রক্রিয়া। জি, আপনি আব্দুল কাদের সংস্কার জিলানী, শেষ আপনি করে যদি তবে শেষ কথা নির্বাচন কিছু করতে বলতে পারবেন না। চান। আহমেদ হোসেন এবং সংস্কার- রফিকুল ইসলাম কনক, বাধা আমাদের সব সময় কাজে বাধা শেষ। দিবেন। সংস্কার জি, আব্দুল কাদের জিলানী, আপনি যদি কিছু বলতে চান। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বলুন। জি, আহমেদ হোসেন, রফিকুল ইসলাম কনক এবং আব্দুল কাদের জিলানী, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় আজকে শেষ, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আর সময় আজকে নেই। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। আমি দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।